রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমরা দুজন, আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি সঞ্জিতা ইসলাম। শিরোনাম দেখছিলেন, আর এবারে পুরো খবর। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আগামীকাল থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউন জারি করেছে সরকার, যা বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও। অপ্রয়োজনে বের হলেই মুখোমুখি হতে হবে শাস্তির। বন্ধ থাকবে সব অফিস ও নিম্ন আদালত, চলবে না অভ্যন্তরীণ ফ্লাইটও। ব্যাংক খোলা সোমবার থেকে বৃহস্পতিবার। জরুরি সেবার পাশাপাশি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। শাহ আলী জয়ের প্রতিবেদন। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার কমাতে 1 জুলাই ভোর থেকে মানুষ ও যানবাহন চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে 21 দফা নির্দেশনা। প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অভ্যন্তরীণ বিমান চলাচল সহ সড়ক, নৌ ও রেলপথে বন্ধ থাকবে গণপরিবহন। বন্ধ থাকবে শপিং মল, দোকানপাট, পর্যটন কেন্দ্র, সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় সভা সমাবেশ। কাঁচাবাজার নির্দিষ্ট জায়গায় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা রাখা যাবে। কোনো অবস্থাতেই জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবে না। অযথা ঘোরাঘুরি করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এই লকডাউন ভঙ্গ করে কোনো মানুষ রাস্তায় নানাবিধ যে অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয়, আমরা যদি সন্তুষ্ট না হয় যে উনি কি কারণে বের হয়েছে, তাহলে কিন্তু এবার তাকে বেশ আইনে ঝামেলায় পড়তে হবে। আমরা যানবাহনকে ব্যবহার করলে মোটরযান আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। এছাড়া যদি আমাদের সাথে ম্যাজিস্ট্রেট থাকেন, ম্যাজিস্ট্রেট দিয়ে তার জরিমানার ব্যবস্থা করা হবে। নিষেধাজ্ঞার এই সময়ে পুলিশ, র্যাব এবং আনসারের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী এবং বিজিবিও। জেলা ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে টহলের সময় এবং পদ্ধতি নির্ধারণ করে দেবেন। আমাদের মাঠ পর্যায়ের যারা ডিসি আছেন ওনাদের আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি, ওনার এলাকায় বিজিবি এবং সেনাবাহিনীর যে কমান্ডার আসবে তাদের সাথে মিটিং করে কে কোন দিক দেখবে, কোন বিষয়টা দেখবে সেটা তারা ঠিক করে নেবে। তবে বিধিনিষেধের এই সময়ে পণ্য পরিবহন এবং সেবা কার্যক্রমে যুক্ত যানবাহন চলাচল করতে পারবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিচয়পত্র প্রদর্শন করে চলাচল করতে পারবেন। বন্দরসমূহ এবং তাদের অফিস খোলা থাকবে এই সময়ের মধ্যে। রপ্তানিমুখী শিল্প কারখানা নিজ ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। খোলা থাকবে ঔষধের দোকান, চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট। হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকলেও শুধুমাত্র খাবার বিক্রি করতে পারবে। এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নিষেধাজ্ঞাকালীন সোম থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত চলবে সরকারি ও বেসরকারি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে 1 সপ্তাহের কঠোর লকডাউন, যেখানে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে। তাই জীবন জীবিকা নিয়ে উদ্বিগ্ন নিম্ন আয়ের মানুষ। আর কিছু অফিস ও গার্মেন্টস খোলা রেখে আসলেই কঠোর এই লকডাউন কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দিহান তারা। এদিকে ঢিলে ঢালা লকডাউনের শেষ দিনেও দুর্ভোগে পথে চলেছেন রাজধানীর অফিসগামী মানুষ। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। সকাল 8টা, রাজধানীর রামপুরা ব্রিজ, স্রোতের মতো মানুষ ছুটছে অফিস কর্মস্থলে। সকাল 9টা, রাজধানীর তেজগাঁও নাবিস্কো মোড়, যানবাহন সংকটে অফিসগামী মানুষ ভাড়া নিয়ে বাকবিতণ্ডা। চাইলো শান্তিনগর 200 টাকা, আমরা 80 টাকায় দিয়ে যাই। তুমি তর্ক করো না, আমি যাই। তুমি ঢাকা শহর নতুন আইছো আজকে। ভাই এখান থেকে বাস ভাড়া 30 টাকা আছে শান্তিনগর মোড়ে। 200 টাকা কিভাবে হয়? দুজন মানুষ দেবে, একজনে গেলে বড় 150 টাকা ভাড়া দেয়। রিক্সা ভাড়া যে পরিমাণ রিক্সা ভাড়া, ওই পরিমাণে সারাদিনের খরচ চলে যেত। 1-2 ঘন্টা আমি দাঁড়িয়ে রয়েছি, কোনো বাস গাড়ি পাইতেছি, হাইটে হাইটে আমি চলে আসছি। গণপরিবহন বন্ধ থাকায় পুরো রাজধানীর রাস্তায় রিক্সার রাজত্ব। অফিস কর্মস্থলে যেতে তাই গেল কয়েকদিনের মতোই বিপাকে দুর্ভোগে পড়ে রাজধানীবাসী। তবে ব্যক্তিগত গাড়ির দাপটে মাঝে মধ্যেই যানজটের কবলে পড়েছেন অফিসগামী মানুষ। কিসের লকডাউন? গাড়িতে চলতেছে অনেক জ্যাম রাস্তায়। এটা কিসের লকডাউন? এটা লকডাউন নাকি মিয়া? এটা হচ্ছে পকেট ডাউন, পকেট খালি করার ধান্দা। কখন কোনটা সরকার করবে, সরকারই সিদ্ধান্ত নিতে পারতেছে না। অফিস খোলা রেখে লকডাউনের শেষ দিনে এসবই ঢাকার খণ্ড খণ্ড চিত্র, যাতে স্পষ্ট করোনার ভয়াবহ সংক্রমণের মাঝেও কতটা বিধিনিষেধ মানছে মানুষ। এর মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন, যেখানে বন্ধ থাকবে অফিস সহ সব ধরনের যন্ত্রচালিত পরিবহন।
আগের অভিজ্ঞতা থেকে তো মনে হয় না ওভাবে হবে। এই যে মনে করেন সরকার যে লকডাউন দিয়েছে আমাদের গরিবের জন্য খুব অসুবিধা। বিভিন্ন দেশে আছে আগে অন্যের ব্যবস্থা করে তারপরে মানে লকডাউন জারি করে। যারা দরিদ্র লোক আছে তাদের বাসা বাসায় খাওয়াটা দেওয়া দরকার এই লকডাউনের মধ্যে। করোনাকালে এর আগের বিভিন্ন সময়ে দেয়া লকডাউন ছুটির অভিজ্ঞতা তুলে ধরে অনেকে বলছেন এই বিধিনিষেধ নিয়ে সরকারের সমন্বয়হীনতায় বারবারই দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এবার তারা এমন কিছুই চাইছেন যা থেকে করোনা সংক্রমণ সত্যিই কমে আসবে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে লকডাউনের ঘোষণায় জীবন জীবিকার অনিশ্চয়তায় আজ শেষ দিনেও ঢাকা ছাড়ছে মানুষ। বিস্তারিত জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, গাবতলীতে বাড়িমুখী মানুষের চাপ কেমন দেখছেন? ধন্যবাদ পদ্মা। আমরা গাবতলীতে রয়েছি। আপনি জানেন যে সেই সারাদিনই আসলে গাবতলী থেকে রাজধানী থেকে আসলে সাধারণ মানুষ তারা আসলে লকডাউন যত ঘনিয়ে আসছে, আগামীকাল সকাল থেকে সারা দেশে সর্বাত্মক কঠোর যে লকডাউন কার্যকর হতে যাচ্ছে, সেই লকডাউন ঘনিয়ে আসার সাথে সাথে সাধারণ মানুষের ভিড় আসলে বাড়ছে। যে প্রবেশ মুখ রয়েছে গাবতলীতে, আপনাকে একটু দেখাতে চাই যে সাধারণ মানুষ যেভাবে পারছেন তারা বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। এবং আমরা বেশ কয়েকজন মানুষের সাথে যদি একটু কথা বলবো আমরা নিশ্চয়ই, এবং হাজার হাজার মানুষ আসলে তারা বেশ ভোগান্তি নিয়ে আসলে এই ঢাকা ছেড়ে বাড়ির উদ্দেশ্যে। একটু কোথায় যাবা তোমরা? আমি দিনাজপুর যাবো, দিনাজপুর বীরগঞ্জে। কিভাবে যাবা? যে আমি এখন দেখি কি কি আল্লাহ যা যা রিজিকে রাখছে তা দিয়ে যাই। আপনি কোথায় যাবেন মুরব্বি? ভাই জি, মানিকগঞ্জ। মানিকগঞ্জ যাবেন। কিভাবে যাবেন আপনি? ভাই আইটা যাইতে হইব, গাড়ি ভাই না, আইটা যাইতে হইব। আসলে সবারই একই অবস্থা। গত 4-5 দিন ধরে আসলে সাধারণ মানুষ ঢাকা ছাড়ছেন, তারা বাড়িতে ফিরছেন, কারণ আগে থেকেই তারা যেই লকডাউনের যে কথা শুনে আসছেন, সেই লকডাউন আসলে আগামীকাল সকাল থেকে কার্যকর হতে যাচ্ছে, যার কারণে আসলে সকলেই ঢাকা ছেড়ে যাচ্ছেন। কারণ সকলের মধ্যে আসলে একটা আতঙ্ক কাজ করছে, লকডাউনে হয়তো জীবিকা আসলে বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে সকলে রাজধানীতে না থেকে তারা তাদের বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছেন। এবং মানুষের মধ্যে আসলে যে ভোগান্তি আমরা দেখছি এখানে, যেহেতু গণপরিবহন এবং দূরপাল্লার বাসগুলো বন্ধ রয়েছে, যার কারণে আসলে বিভিন্ন ব্যক্তিগত গাড়ির মাধ্যমে সকলে ঢাকা ছাড়ছেন। এবং সেসব বাস এবং যে ব্যক্তিগত গাড়িগুলো, সেখানে আসলে ভাড়া 5 থেকে 6 গুণ অনেকটাই বেশি। এবং যারা রাজধানী থেকে বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, সকলে কেউ হেঁটে আসছেন, কেউ রিক্সায় আসছেন, সকলে আসলে বিভিন্ন বাড়তি ভাড়া গুণে তাদেরকে আসতে হয়েছে। সময় যত ঘনিয়ে আসছে পদ্মা, আসলে লকডাউন যত ঘনিয়ে আসছে, সকাল থেকে যে লকডাউন শুরু হতে যাচ্ছে, সেই লকডাউন ঘনিয়ে আসার সাথে সাথে মানুষের ভিড়, এই গাবতলী থেকে বাড়ি ফেরা মানুষের ভিড় কিন্তু অনেকটাই বাড়ছে। সাধারণ মানুষ আসলে হাজার হাজার মানুষ বিভিন্নভাবে ভোগান্তি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। কেউ আসলে জানেন না কিভাবে যাবেন, তবে এখানে আসার পরে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস বিভিন্নভাবে তারা আসলে যাওয়ার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে গাবতলী থেকে সবশেষ পরিস্থিতি। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লকডাউনের ঘোষণায় আজও ঢাকা ছাড়ছেন মানুষ। গাবতলী থেকে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। করোনা একদিনে সংক্রমণের রেকর্ড ভাঙল আবারও। গেল 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 8,822 জন। শনাক্ত বিবেচনায় রোগী শনাক্তের হার 25.13%। এখনো পর্যন্ত মোট শনাক্ত 9,13,258 জন। একদিনে মারা গেছেন 115 জন। এ পর্যন্ত মোট মারা গেছেন 14,503 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,550 জন। এখনো পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 8,16,250 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 35,105টি। করোনার দীর্ঘমেয়াদী সমাধানের জন্য টিকাতেই মনোযোগ বাড়াতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এমন বাস্তবতার মধ্যেই চীন থেকে কেনা সিনোফার্মের কমপক্ষে 20 লাখ ডোজ টিকার প্রথম চালানের বিষয়টি নিশ্চিত করল চীনা দূতাবাসও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 1 জুলাই থেকে সারা দেশে সিনোফার্মের টিকা দেয়া শুরু হবে। আরিফিন শাকির জানাচ্ছেন বিস্তারিত। প্রায় 2 মাস বন্ধ থাকার পর দ্বিতীয় পর্যায়ে 19 জুন রাজধানীতে শুরু হয় সিনোফার্মার ফাইজারের গণ টিকাদান কর্মসূচি। কয়েকদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আবারও রাজধানী সহ এবার সারা দেশে টিকাদান শুরু হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর তাদের নির্দেশনায় 10 ধরনের মানুষকে চীনের টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছিল। তাদের সাথে এবার যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। এরই মধ্যে অগ্রাধিকার তালিকায় থাকাদের জন্য আবারও নিবন্ধন শুরু হয়েছে। 1 জুলাই 2021 থেকে সারা দেশব্যাপী আমাদের সাইনোফার্ম ভ্যাকসিনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আজকে থেকে আমাদের রেজিস্ট্রেশন, যারা অগ্রাধিকারে আছেন তারা রেজিস্ট্রেশন করে তখন কেন্দ্রের SMS এর সাপেক্ষে আপনারা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে পূর্বের ন্যায় টিকা গ্রহণ করতে পারবেন এবং অবশ্যই কেন্দ্রে যাওয়ার সময় ভ্যাকসিন কার্ডটা নিয়ে যেতে হবে। করোনা নিয়ন্ত্রণে স্বল্প, মধ্যম আর দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিতে সরকারকে পরামর্শ দিয়েছেন জাতীয় টিকা পরামর্শ কমিটির সদস্য বেনজির আহমেদ। তিনি বলেছেন, ভারত থেকে কেনা টিকা আনতে প্রধানমন্ত্রী উদ্যোগ নিলে আগস্টের সংকট অনেকাংশে সমাধান হবে। টিকা ইমিডিয়েট সমাধান নয়, টিকা হলো সামনের দিনগুলোর সমাধান। তাহলে আপনাকে 3টা প্ল্যান নিয়ে এগোতে হবে, শর্ট টার্ম, মিড টার্ম এন্ড লং টার্ম। 22 সালের মার্চ মাসের মধ্যে যদি আমরা 12-14 কোটি লোককে টিকা দিয়ে ফেলতে পারি, তাহলে এখন আমরা যে মাসে আছি, এটা তো জুন মাস শেষ হলো, জুলাই মাসে আসছি, তাহলে জুলাই মাসে হয়তো বাংলাদেশও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো বলতে পারবে আমরা আমাদের স্বাভাবিক জীবন চালাবো। ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অফ মিশন হ্যালং ইয়াং বুধবার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, চীন থেকে কেনা ভ্যাকসিনের প্রথম দফার 20 লাখ টিকা বাংলাদেশে আসার জন্য এখন প্রস্তুত। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। আগামী বছরের মার্চের মধ্যে দেশের 80% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জাতীয় সংসদে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে মোট 10 কোটি ভ্যাকসিন আসবে, যা দিয়ে 5 কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব। এছাড়া জনসন অ্যান্ড জনসন থেকে আরও 7 কোটি টিকার নতুন চুক্তি হয়েছে বলেও জানান তিনি। সাথে চাইনিজ 1.5 কোটি ভ্যাকসিনের চুক্তি হয়েছে এবং টোটাল আমাদের হাতে এখন যেটা আছে সব মিলে প্রায় 10 কোটি ভ্যাকসিনের ব্যবস্থা আছে ডিসেম্বর পর্যন্ত। আর আমাদের জনসন অ্যান্ড জনসন যেটা আমরা রিসেন্টলি সম্মতি দিয়েছি, সেটার আছে 7 কোটি ভ্যাকসিন। সেই 7 কোটি ভ্যাকসিনে আমরা 7 কোটি লোককে ভ্যাকসিনেট করতে পারবো, সেটা আগামী বছরের ফার্স্ট কোয়ার্টারে আমরা পাবো। অর্থাৎ আমাদের দেশের প্রায় 80% লোককে আমরা আগামী বছরের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে আমরা ভ্যাকসিনেট করতে পারবো। জাতীয় সংসদে পাশ হলো 2021-22 অর্থ বছরের বাজেট, যার আকার 6,03,000 কোটি টাকা। গেল 3রা জুন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল ঘোষণা করেন ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেট। এবারের বাজেটেও রাখা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। জানা গেছে, রাষ্ট্রপতি আজই বাজেটের জন্য আনিত নির্দিষ্টকরণ বিলের অনুমোদন দেবেন, যা বাস্তবায়ন শুরু হবে 1 জুলাই থেকে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। 2021-22 অর্থ বছরের বুধবার বাজেট অধিবেশন শুরু হয় সকাল 11টায়। যুক্তি পাল্টা যুক্তিতে টানা আলোচনা হয় প্রায় 4 ঘন্টা। মোট 59টি দাবি মঞ্জুরের জন্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রী, মন্ত্রী প্রতিমন্ত্রীরা। আলোচনা জমে ওঠে বেশ কয়েকটি ছাঁটাই প্রস্তাব ঘিরেও। মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,228 কোটি 38,38,000 টাকা মঞ্জুর করা হোক। এ সময় কয়েকজন সংসদ সদস্য শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য বিভাগ, মামলা জট নিয়ে সমালোচনা করে ছাঁটাই প্রস্তাব তুলে ধরেন। ব্যালিস্টিক এভিডেন্স, ব্যালিস্টিক এক্সপার্ট এগুলো যদি আমরা ইনক্লুশন করতে না পারি আইন পেশায়, আইন প্রফেশনে, তাহলে কোনো অবস্থাতেই আমরা সায়েন্টিফিক বেসড এভিডেন্স করতে পারবো না। সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের প্রতি সহিংসতার হুমকি ও খেয়ালখুশি মতো গ্রেপ্তার করা হয়। শান্তিপূর্ণ সমাবেশ এবং মুক্তভাবে মত প্রকাশের অধিকারে উল্লেখযোগ্যভাবে হস্তক্ষেপ করা হয়। আমরা প্রতিনিয়ত এই মহান সংসদে আইন পাশ করছি, কিন্তু আইন অঙ্গনের অবস্থা, আইন প্রয়োগের অবস্থাগুলো আজকে মাননীয় স্পিকার কিন্তু বিবেচনার দাবি রাখে। মানি লন্ডারিং হচ্ছে, আমাদের অর্থ ঋণ আদালত নামে প্রতিষ্ঠান আছে, অনেক ধরনের করাপশন হচ্ছে। তবে সংশ্লিষ্ট মন্ত্রীরা পাল্টা যুক্তি দিয়ে তা গ্রহণে অস্বীকৃতি জানান। ভার্চুয়াল কোর্ট যদি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় না হতো, তাহলে আজকে 39 লক্ষ মামলা আছে, আমার এখন শুনতে হইতো যে 41 লক্ষ মামলা আছে। পরে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বাজেটের জন্য নির্দিষ্টকরণ বিলটি সংসদের সামনে উপস্থাপন করেন। সংসদ সদস্যরা তা কণ্ঠভোটে পাশ করান। নির্দিষ্টকরণ বিল 2021 এই মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। নির্দিষ্টকরণ বিল 2021 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2021 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। অনুমোদন পাওয়া বাজেটে ব্যয়ের আকার ধরা হয়েছে 6,03,681 কোটি টাকা, যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকছে 3,89,000 কোটি, আর ঘাটতি ধরা হয়েছে 2,14,000 কোটি। এবারের বাজেটেও রাখা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। 25% কর দিয়ে জমি, ফ্ল্যাট, ব্যাংক কিংবা শেয়ার বাজারে বিনিয়োগ করা যাবে এসব অর্থ। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দোষ স্বীকার সাপেক্ষে রাষ্ট্রপতি অথবা সরকারের কাছে ক্ষমা চাওয়া ছাড়া বেগম জিয়ার মুক্তি সম্ভব নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে দেশে চিকিৎসা নেওয়ার শর্তে সাজা স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয় এবং তার পরিবার সরকারের সেই শর্ত মেনে নিয়েছে। তাই এখন নতুন করে বিদেশে নেওয়ার দরখাস্ত করার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন আইনমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বুধবার জাতীয় সংসদে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। কথা কিন্তু এখনো আমরা সেটা পুরোপুরি করতে পারিনি। এই সময় বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ তার ছাঁটাই বক্তব্যে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়ার দাবি জানান। আমি মাননীয় মন্ত্রীদেরকে দেখেছি বেগম জিয়া চিকিৎসা নিয়ে কটাক্ষ করেছে, কটূক্তি করেছে। উনি কি অসুস্থ নয়? আমি দাবি করছি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 401 বিধান অনুযায়ী সুযোগ আছে, এই সুযোগটি আপনি দিবেন। আর কিশোরগঞ্জ 3 আসনের জাপা দলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বর্তমান সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়ে রাজনীতিবিদদের অতীত ইতিহাস স্মরণ করিয়ে দেন। এসএসএফের ভাই জিএম কাদের সাহেব, যিনি এখন উপনেতা, তিনি গিয়েছিলেন তার স্ত্রী সহ বিরোধী নেত্রীর কাছে যে আমার ভাইটা তো মারা যাচ্ছে, আমরা তো জেলে আছে, আপনি একটু বলেন। তবুও তৎকালীন সরকার প্রধানের ব্যক্তিগত নির্দেশে এসএসএফের চিকিৎসা করা হয় নাই। পরে 2 সংসদ সদস্যের ছাঁটাই বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে করা আবেদনকে 401 ধারার দরখাস্ত হিসেবে ট্রিট করে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। তার পরিবারের নতুন করে আর কোনো আবেদন করার সুযোগ নেই। 401-এর যেই দরখাস্ত ছিল, দ্যাট হ্যাজ বিন ডেল্ট উইথ এন্ড দ্যাট হ্যাজ বিন রিজলভড, দ্যাট দ্য ডিসিশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। হ্যাঁ, আরেকটা আছে, সেটাও আইন। সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন, আর না হলে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের কাছে সেকশন 401 ক্ষমা চাইতে পারেন। বিএনপি প্রধান বেগম জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় সাজা ভোগ করছেন। পরে শারীরিক জটিলতার কারণে বিএসএমএমইউ এর প্রিজন সেলে চিকিৎসাধীন থাকার পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে তাকে চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হয়। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। রাজনীতিবিদদের উপেক্ষা করে আমলাদের দায়িত্ব দেয়া দেশ এবং রাজনীতির জন্য শুভকর নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, জনগণের কাছে সচিবদের কর্মকাণ্ড দৃশ্যমান নয়, আর যে কোনো ধরনের কর্তৃত্ববাদ দেশ বা রাজনীতির জন্য ভালো নয় বলে বরং হুমকি স্বরূপ, এমন মত সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শাহিন খানের। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। গেল সোমবার জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় উঠে আসে করোনা মোকাবেলায় সচিবদের জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা ও সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব প্রসঙ্গ। প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ সহ সংসদের অনেক সদস্যই আমলাদের কর্তৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এটা কিন্তু ঠিক না মাননীয় স্পিকার। আমলা রাজনীতিবিদদের দূরত্ব নিয়ে কথা হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের সাথে। তিনি বলেন, জনগণের কাছে সচিবদের কর্মকাণ্ড দৃশ্যমান নয়। আমরা দেখেছি যে সচিবদেরকে জেলার দায়িত্ব দিয়েছে, এখানে সচিব যার দায়িত্ব দিয়েছে সে কতটুকু কি ভূমিকা করছে না করছে সেটা তিনিই বলতে পারবেন। তবে জনগণের কাছে এগুলো কোনো দৃশ্যমান নেই। রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতিবিদরাই কিন্তু মূল দায়িত্ব পালন করে থাকে। যদি কোনো রাষ্ট্র রাজনীতিবিদদেরকে যদি সম্পূর্ণ উপেক্ষা করে সম্পূর্ণ যদি আমরা নির্ভর দিকে যায়, তাহলে এটা মনে করি যে রাষ্ট্রের জন্য ভবিষ্যতে অত্যন্ত একটা ক্ষতির সম্মুখীন হতে হবে বা রাজনীতিক ওখানে একটা ক্ষতিগ্রস্ত বা শূন্যতা সৃষ্টি হয়। আর সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খানের মতে, আমলা কিংবা রাজনীতিবিদ যে কারোর কর্তৃত্বই দেশ বা রাজনীতির জন্য হুমকি স্বরূপ। এই আলোচনার সূত্র ধরে আমাদেরকে খুঁজে বের করতে হবে, যদি এরকম কিছু ঘটে থাকে বা এরকম ঘটার কারণ সৃষ্টি হয়ে থাকে, সেই কারণগুলোকে শুধরাতে হবে এবং এটার দায়িত্বটা কিন্তু সরকারের।
আমলাতান্ত্রিক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়ে যায় দেশে অথবা রাজনৈতিক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়ে যায় দেশে, যে কোনো কর্তৃত্ববাদী জনগণের জন্য এবং রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর। গেল বছর করোনা এবং আমপান মোকাবেলায় সংসদ সদস্যদের বাদ দিয়ে প্রত্যেক জেলায় একজন সচিবকে দায়িত্ব দেয় সরকার। রফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা সংবাদ। মগবাজার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃত্যু হলো 9 জনের। নিহতের নাম ইমরান হোসেন। চিকিৎসকরা জানান শ্বাসনালীর পাশাপাশি তার শরীরের 90%ই পোড়া ছিল। নিবিড় পর্যবেক্ষণে থাকা বাকি 2 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। এদিকে বিস্ফোরণের কারণ খুঁজতে আজও ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। নাইম আলী-জিকর প্রতিবেদনে বিস্তারিত। রোববার সন্ধ্যা মগবাজার আউটার সার্কুলার সড়কের রাখিনীর ভবনে আচমকা বিস্ফোরণ ঘটে, যাতে আহত হন অর্ধশতাধিক মানুষ। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। শরীর পুড়ে যাওয়ায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয় বেঙ্গল মিটে কর্মরত ইমরানকে। শরীরের 90% পুড়ে যাওয়ায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির আইসিইউয়ে রাখা হয় ইমরান সহ 3 জনকে। 4 দিন ধরে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানে ইমরান। আর আইসিইউতে যে 3 জন ছিল তার ভিতরে একজন আজকে মারা যান, যে ওর নাম হলো ইমরান। সে কিন্তু যে বেঙ্গল মিটের সম্ভবত উনি স্টাফ ছিলেন আর কি। চিকিৎসকরা জানান এই ঘটনায় আরো 4 জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে নুরুন নবী ও রাসেলের অবস্থা এখনো সংকটাপন্ন। এখন যারা আইসিইউতে আছে আপনি দেখলে বুঝতে পারবেন যে একটা শুধু পায়ে কয়শো গ্লাস বসানো আছে। আমরা প্রতিটা ড্রেসিং এর চেষ্টা করি বের করে নেওয়ার সময় কিন্তু রক্তক্ষরণ শুরু হয়ে যায়। এদিকে ঘটনার ৪র্থ দিনও ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। তাদের পাশাপাশি তদন্ত করছে পুলিশ ও বিস্ফোরক পরিদপ্তর। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। রাজধানীর হাতির ঝিল বেগুনবাড়ি প্রকল্পটি পাবলিক ট্রাস্ট প্রপার্টি ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। রায় বলা হয়েছে, ঢাকার ফুসফুস হিসেবে খ্যাত প্রকল্পটি সুরক্ষা করা একান্ত অপরিহার্য। এজন্য কয়েক দফা নির্দেশনা দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেন। আগামী 60 কার্যদিবসের মধ্যে নির্দেশ বাস্তবায়ন করতে হবে। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। ঢাকার ফুসফুস খ্যাত হাতির ঝিল নগরীর সবচেয়ে বড় স্বস্তির জায়গা, কিন্তু এই হাতির ঝিল ঘিরে গড়ে উঠেছে এক শ্রেণীর সুবিধাভোগী। সময়ের পরিক্রমায় প্রকল্পের নকশা পরিবর্তন করে গড়ে উঠেছে অসংখ্য হোটেল, রেস্তোরাঁ সহ বাণিজ্যিক প্রতিষ্ঠান। এতে নান্দনিক সৌন্দর্য হারানোর পাশাপাশি নষ্ট হচ্ছে ঢাকার পরিবেশ। এত কিছুর পরও রাজুক নিষ্ক্রিয় থাকায় 2018 সালের 1 আগস্ট গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই প্রতিবেদন সংযুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটের ধারাবাহিকতায় শুনানি নিয়ে রায় ঘোষণা করলেন হাইকোর্ট। আমরা আশা করছি রাজুকের পক্ষ থেকে এই প্রকল্পটাকে মানুষের বিনোদন এবং সুন্দরভাবে যাতে এটি রক্ষণাবেক্ষণ হয় সেই ব্যাপারে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আদালত এই মামলাটিকে, রায়টিকে কন্টিনিউয়াম ম্যান্ডামাস হিসেবে রেখেছেন। রায়ের নির্দেশনায় বলা হয়, তুরাগ নদীর রায়ের নীতি অনুসারে ঢাকার হাতির ঝিলকে জনগণের সম্পত্তি ঘোষণা, প্রকল্পে হোটেল, রেস্টুরেন্ট, দোকান সহ সব ব্যবসা প্রতিষ্ঠান অবৈধ, সব বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের নির্দেশনা দেওয়া হলো। প্রকল্পের সংরক্ষণ, উন্নয়ন, পরিচালনার জন্য পৃথক একটি কর্তৃপক্ষ গঠন করে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালনা করা। প্রকল্পের স্থায়ী পরামর্শক হিসেবে বুয়েটের প্রকৌশল বিভাগ ও সেনাবাহিনীর 24তম ব্রিগেডকে যৌথভাবে পরামর্শক নিয়োগ করা হলো। এছাড়া প্রকল্প এলাকায় আন্ডারগ্রাউন্ডে ওয়াশরুম তৈরি করা, সুপেয় পানির ব্যবস্থা করা, বাইসাইকেল ও প্রতিবন্ধীদের জন্য আলাদা লেন করা এবং লেকে মাছের অভয়ারণ্য তৈরি করা। রায়ের কপি পাওয়ার পর রাজুকের সঙ্গে আলোচনা করে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল। হাতিঝিল এলাকায় যত ধরনের হোটেল, রেস্টুরেন্ট এবং অন্যান্য দোকান সহ যে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে সবগুলোকেই অবৈধ ঘোষণা করা হয়েছে এবং আগামী 60 দিনের মধ্যে সবগুলো এইসব দোকান, রেস্তোরাঁ এগুলোকে উচ্ছেদ করার জন্য ডাইরেকশন দেওয়া হয়েছে। আদালত তার রায়ে বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর নামে প্রকল্পের নামকরণের পরামর্শ দেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।
অভিনেত্রী পরিমণির করা ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় জামিনের পরিবার বিমানবন্দর থানার মাদক মামলায় জামিন পেলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। এ মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা রইল না বলে জানান তার আইনজীবী ইমরুল কাউসার। এর আগে 29 জুন সাভার মডেল থানায় করা ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেন সিজিএম আদালতের বিচারিক হাকিম শাহজাদি তাহমিদা। গত 14 জুন দুপুরে রাজধানীর উত্তরা 1 নম্বর সেক্টরের 12 নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় বাসায় অভিযানকালে বিদেশি মদ উদ্ধার করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় গত 15 জুন নাসির অমির বিরুদ্ধে মাদক মামলায় 7 দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন ঢাকার সিএমএম আদালতের বিচারক নিভানা খয়ের জেসি। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা সংবাদ। সাইদ খোকনের করা অভিযোগ ইস্যুতে কোনো মন্তব্য করতে চাইলেন না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুর তাপস। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান। বুধবার দক্ষিণ সিটির নানা উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গেলে এ প্রশ্নের সম্মুখীন হন তিনি। বলেন, সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় না করেই নানা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, ফলে জলাবদ্ধতা সহ সড়কে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হচ্ছে জানিয়ে তাপস বলেন, এর সুবিধা আগামী 2-1 বছরের মধ্যে নগরবাসী পাবেন। যত আমরা উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলা থেকে বিরত থাকব, তত আমরা এই সমস্যার সমাধানে আরো এগিয়ে যেতে পারবো। এ ব্যাপারে আমি আসলে মন্তব্য করতে চাই না, আমার কোনো প্রতিক্রিয়া নেই। দেশের সকল অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, ভিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম ও লাইকি সহ এই ধরনের সকল অনলাইন ভিত্তিক খেলা ও অ্যাপস অপসারণ এবং সকল লিঙ্ক বন্ধ চেয়ে আবেদনটি কপি বিটিআরসিকে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে আগামী রোববার পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন আদালত। যুব সমাজের নিরাপত্তা ও সুরক্ষায় ইন্টারনেটে সামাজিক মাধ্যমে থাকা মোবাইল অ্যাপস ভিগো লাইভ, টিকটক, লাইকি নিষিদ্ধে গত বুধবার হাইকোর্টে রিট করেন হাইকোর্টের এক আইনজীবী। রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়। ভিগো লাইভ অ্যাপের মাধ্যমে তরুণ ও যুবকদের টার্গেট করে লাইভে এসে অশ্লীল অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ প্রস্তাব দিয়ে এবং যৌনতার ফাঁদে ফেলে কৌশলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কারি কারি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলেও রিটে তুলে ধরা হয়। ব্রিটেন ও সিঙ্গাপুর নিজেদের মধ্যে ডিজিটাল বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে। এর মাধ্যমে ব্রেক্সিট পরবর্তী সময়ে গ্লোবাল টেক পাওয়ার হাউসে পরিণত হতে বাধাগুলো দূর হবে লন্ডনের। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে সর্বশেষ অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাজ্য। পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে বরিস জনসন। তারা বলছেন, সিঙ্গাপুরের সঙ্গে যে কোনো চুক্তি সরিয়ে দিতে পারে ডিজিটাল বাণিজ্যের প্রতিবন্ধকতা। পাশাপাশি ব্রিটিশ রপ্তানিকারকদের উচ্চ প্রযুক্তি বাজারে প্রবেশে পথ করে দিবে এ চুক্তি। ইউরোপের প্রথম দেশ হিসেবে ব্রিটেন ডিজিটাল চুক্তির আলোচনা করছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। সপ্তাহ জুড়ে কানাডার পশ্চিমাঞ্চলের মানুষ তীব্র দাবদাহের মুখোমুখি হয়েছে। প্রতিদিনই আগের রেকর্ড ভাঙছে তাপমাত্রা। সেখানে ঘর থেকে বের হওয়াটাই কঠিন হয়ে উঠেছে। ব্রিটিশ কলাম্বিয়া পুলিশ জানিয়েছে, গত 3 দিনে কমপক্ষে 133 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই প্রবীণ। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 49.5 ডিগ্রি সেলসিয়াস। কানাডার এটি একটি সর্বকালের উচ্চ তাপমাত্রার রেকর্ড। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্র। তীব্র গরমে পুড়ছে কানাডা। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলে বসবাসরত কানাডিয়ানরা মারাত্মক তাপদাহ থেকে স্বস্তি পেতে কেউ কেউ সমুদ্রে, আবার কেউ ঠাঁই নিয়েছে গাছের নিচে। তীব্র গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। টানা 3 দিন সর্বোচ্চ তাপে অনেক মানুষ মারা গেছেন, যাদের বেশিরভাগই বয়স্ক। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে না।
আবহাওয়া সংস্থা জানিয়েছে ব্রিটিশ কলম্বিয়া জুড়ে দৈনিক তাপমাত্রার অসংখ্য রেকর্ড ভাঙছে। তাপদাহ পুরো এলাকাকে অগ্নিকুণ্ডের রূপ দিয়েছে, মানুষের শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা। অনেক লোক সত্যি অসুস্থ হচ্ছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশের কর্মকর্তা জন হার্গন জানান, পৃথিবীর শীতলতম এবং তুষারচ্ছন্ন দেশে এই ধরনের উত্তপ্ত আবহাওয়া সহ্য করা যাচ্ছে না। তীব্র গরমে ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের জনবহুল শহর ভ্যাঙ্কুভার ও পাশের বার্নাবি শহরে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের বেশিরভাগই বয়স্ক। উত্তাপ থেকে জনসাধারণকে রক্ষায় বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ সহ সব ধরনের প্রতিষ্ঠান। কানাডায় এই ধরনের আবহাওয়া আরো কয়েকদিন বিরাজ করবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়াবিদ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবারে খেলার খবর। দীর্ঘ প্রায় 21 ঘন্টা বিমান ভ্রমণ শেষে অবশেষে হারারে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। 29 জুন জিম্বাবুয়ের সময় রাত 8:40 বাংলাদেশ সময় রাত 12:40 জিম্বাবুয়ের মাটিতে পৌঁছায় টিম বাংলাদেশ। বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ঢাকা থেকে কাতারের রাজধানী দোহা হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, এরপর সেখান থেকে অবশেষে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে পা রাখে জাতীয় ক্রিকেট দল। নতুন শ্রীলঙ্কান স্পিন কোচ রঙ্গনা হেরাদ দোহায় জাতীয় দলের সাথে মিলিত হয়েছেন। আর দক্ষিণ আফ্রিকান হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে জোহান্সবার্গে জাতীয় দলের সফরসঙ্গী হয়েছেন নতুন প্রোটিয়া ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও। বুধবার পুরো বিশ্রামে কাটাবেন ক্রিকেটাররা, কোচ ও সাপোর্টিং স্টাফরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে যোগ করার সময় মোহামেডানকে 1-0 গোলে হারিয়েছে টেবিল টপার বসুন্ধরা কিংস। হাই ভোল্টেজ ম্যাচের 22 মিনিটে বড় ধাক্কা খায় মোহামেডান। বিপুলকে আটকাতে গিয়ে বক্সের ভেতরে সুজনের হাতে বল লাগলে লাল কার্ড দেখান রেফারি। এরপর ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে রবসনের পাস থেকে পার্থক্য গড়ে দিয়ে কিংস শিবিরে আনন্দে ভাসান বেসেরা। 17 ম্যাচে 16 জয় ও 1 ড্র 49 পয়েন্ট নিয়ে শিরোপার পথে ছুটছে বসুন্ধরা কিংস। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।